নমস্কার, গল্পের কোলাহলের ৭৩ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি পাঠিয়েছে নবরূপা আমাদের চ্যানেলের মেল আইডিতে। ঘটনাটি ওর দাদুর সাথে ঘটা এক অদ্ভুত ঘটনা। শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের অলৌকিক ঘটনা বা গল্প আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com নিচে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। শ্রোতা বন্ধুরা, আজকের ঘটনাটি শুনে কমেন্টে জানিও কেমন লাগলো, আর লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো। আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। নবরূপা যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। অয়নদা, আমি নবরূপা তোমার চ্যানেলের মেল আইডিতে এই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। ঘটনাটা তবে আমার সাথে ঘটেনি, আমার ঠাকুরদাদার সাথে ঘটেছিল। আমি ঠাকুরদাদাকে দাদু বলেই ডাকি। ছোটবেলায় আমি দাদুর মুখ থেকে অনেক ভৌতিক অভিজ্ঞতার গল্প শুনেছি। তাদের মধ্যে কোনোটা দাদুর সাথে ঘটেছিল, আবার কোনোটা বা দাদুর বন্ধু বান্ধবদের সাথে ঘটেছিল। এত ঘটনার মধ্যে দাদুর যে অভিজ্ঞতাটা আমার আজও মনে আছে, ভালো করে আমি সেটা লিখে পাঠাচ্ছি। দাদুর এখন অনেকটাই বয়স হয়েছে, সে তো আর লিখে পাঠাতে পারবে না, তাই আমি লিখে পাঠালাম। তবে তুমি যদি এই ঘটনাটা তোমার চ্যানেলের শ্রোতাদের সাথে শেয়ার করো, তাহলে আমিও আমার দাদুকে শোনাতে পারি যে তার অভিজ্ঞতাও কত লোকে শুনছে। আমার দাদুর নাম অমলেন্দু চট্টোপাধ্যায়। এই ঘটনাটা যখন ঘটে তখন তার বয়স ছিল মাত্র 25, কিন্তু সেই সময় 25 মানে বিয়ের বয়স হয়ে গেছে। দাদু বরাবরই খুব সাহসী আর খুব জেদি গোছের একটি মানুষ। সেই সময় দাদুরা থাকতো দেশের বাড়িতে। দাদুর ছোট থেকে বড় হওয়া সেখানেই। পরে চাকরির সূত্রে কলকাতায় আসে, সাথে করে নিয়ে এসেছিল ঠাকুমা আর আমার বাবা আর পিসিকে। তারপর থেকে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিল। আমরাও দেশের বাড়ি খুব কমই যাই, মাঝে মধ্যে বাবা যায় জমি জায়গা দেখে আসতে। আমি যে সময়ের ঘটনা বলছি তখন দাদুদের কাছে কোনো ফোন ছিল না। বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে যোগাযোগ করার মাধ্যম ছিল শুধু চিঠি বা টেলিগ্রাম। একদিন দাদুর কাছে তারই একটি বন্ধুর বিয়ের আমন্ত্রণপত্র আসে। সেই বন্ধুর বাড়ি দাদুদের বাড়ি থেকে কিছুটা দূরে এক গ্রামে ছিল। দাদু তার বন্ধুর বিয়ের ব্যাপারটা দেখে খুব খুশি হয়। বিয়ের দিন সন্ধেবেলায় দাদু তার বন্ধুদের নিয়ে পৌঁছায় বরের বাড়ি। বর তৈরি হয়ে দরজার সামনে দাঁড়িয়ে তখন। সেই সময় অত মহিলারা বরযাত্রী যেত না। হাতে গোনা দু একজন মহিলাকে দেখলো দাদুর বন্ধু, মানে যিনি বর, তার সাথে দাঁড়িয়ে। আর ছিল ভাই, দাদা বা বন্ধুরা। তখন গাড়িরও অত চল ছিল না, আর থাকলেও ওই গ্রামের ভেতরের রাস্তায় সেগুলো চলতো না। তাই বরের জন্য ঘোড়া এসেছিল। ঘোড়ায় তাকে তুলে নিয়ে পেছনে সবাই হেঁটে চলে কনের বাড়ির উদ্দেশ্যে। বেশ খানিকটা দূরেরই পথ ছিল, তবে অত লোক সবাই হই হই করে যাওয়া হচ্ছিল বলে পথটা আর কিছুই কারোর মনে হয়নি। শুরুতে সব ঠিকই ছিল, হাসি ঠাট্টা, বাজনার শব্দ। গ্রামের সেই মেঠো রাস্তার ওপর দিয়ে বরযাত্রী চলল। সব মিলিয়ে দাদুদের জমে উঠেছিল সেই যাত্রা। হাঁটতে হাঁটতে তখন প্রায় আধ ঘন্টা মতো পথ পেরিয়েছে সবাই। হঠাৎ দাদুর এক বন্ধু নাম হরিপদ আকাশের দিকে তাকিয়ে বলে, খুব মেঘ করেছে। কিন্তু তখনও কিছুটা পথ বাকি কনের বাড়ি পৌঁছতে। বৃষ্টি নামলে কি হবে এই ভাবতে ভাবতে সবে দাদুরা 5 মিনিটের মতো পথ হেঁটেছে, ঠিক সেই সময় এমন জোর ঝড় বৃষ্টি শুরু হলো, তার জেরে যে যেদিকে পারল ছাউনি খুঁজে তার তলায় দাঁড়িয়ে পড়তে শুরু করলো। এত লোক
সব পরপর ছাউনি ভর্তি করে দাঁড়িয়ে পড়ল। বরের ঘোড়া সব আধভেজা অবস্থায় দাঁড়িয়েছে ছাউনির তলায়। দাদু মাঝখান থেকে একা পড়ে গিয়ে কোনো জায়গা পায় না দাঁড়ানোর। ভিজতে ভিজতে একটু এগিয়ে এসে একটি ছাউনির তলায় দাঁড়ায়। দাদু ভেবেছিল হয়তো বন্ধুরাও পেছন পেছন আসছে দাদুর, কিন্তু দাদু ঘুরে দেখে কেউই আসেনি। তারা বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে। দাদু ভাবল বৃষ্টিটা থামলে সব তো সেই পথ দিয়েই যাবে, চিন্তার কিছু নেই। তখন আবার গ্রামের রাস্তা মানে হাতে গোনা মাত্র কিছু আলো। চারপাশটা তখন ভালোই ফাঁকা আর অন্ধকার। রাস্তাটা প্রায় শুনশান। এত ঝড় বৃষ্টি হচ্ছে যে দেখে মনে হচ্ছে পুরো গ্রামটাই ডুবে যাবে। তখন প্রায় 8টা বাজে। খুব চিন্তাও হচ্ছিল দাদুর। এই বৃষ্টির মধ্যে বরের যেতেও দেরি হয়ে যাচ্ছে। বিয়ের লগ্ন না পেরিয়ে যায়। কিছুটা সময় পেরিয়ে যায়। দাদু যে দোকানটার ছাউনির তলায় দাঁড়িয়েছিল তার একটা কোণে গিয়ে দেখছিল বৃষ্টিটা কমলো কিনা। দাদু একটা গলা ঝাড়ার শব্দ শুনতে পায়। দাদু পেছন ঘুরে দেখে এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে তার পাশে। সে পুরো বৃষ্টিতে ভিজে চান। দাদুর দিকে লোকটি তাকিয়ে হালকা হাসে, তারপর বলে, আমি তো আপনাদের এই বরযাত্রীর সাথেই যাচ্ছিলাম। আমি তো ঘটক। দাদুর লোকটাকে দেখে একদমই চেনা লাগলো না। হয়তো অত লোকের মধ্যে আলাদা করে ওনাকেই খেয়াল করেনি। কিন্তু এতক্ষণ উনি ছিলেন কোথায়, এটাই দাদুকে ভাবাচ্ছিল। দাদু লোকটাকে আপাত মস্তক দেখল। লোকটার মুখটার কিছুটা অংশে খুব বিচ্ছিরিভাবে পোড়ার দাগ। এছাড়াও দাদুর চোখে পড়ল তার পরনে ছিল ধুতি পাঞ্জাবি, যার ফাঁক থেকে পায়ের অনেকটাই অংশ যে পোড়া সেটা দেখা যাচ্ছিল। এমনকি হাতের চামড়াও পুড়ে কুঁচকে গেছে। কিরকম যেন একটা অদ্ভুত দেখতে ছিল লোকটাকে। বৃষ্টিটা একটু ধরার পর লোকটি নিজে থেকেই দাদুকে বলে উঠল যে কোণের বাড়ি নাকি সামনেই, কিছুটা পথ পেরোলেই পৌঁছে যাবে ওরা। দাদু বলল যে সবাই আসুক, একসাথেই যাব। সবাই তো এই পথ দিয়েই যাবে। কিন্তু লোকটি একটা অদ্ভুত হাসি এসে বলল, না না, পথ তো আলাদা হয়ে গেছে। এই কথাটার মানে দাদু তখন বুঝে উঠতে পারেনি, কিন্তু পরে খুব ভালো করেই সেটা বুঝতে পেরেছিল। লোকটি দাদুকে বোঝায় যে ওরা সোজা পথ ধরে এগিয়ে গেছে, কিন্তু দাদু এগিয়ে অন্ধকারের মধ্যে পাশের এক রাস্তায় চলে এসেছে। তবে দাদু এখন যেখানে আছে সেখান থেকে নাকি একটি ছোট রাস্তা আছে তাড়াতাড়ি কোণের বাড়ি পৌঁছে যাবার জন্য। লোকটির আবার নাকি ওই পথটাই চেনা। দাদু এটা শুনে ভাবল যে ঘটক লোকটির সাথেই চলে যাবে, আর এতক্ষণে হয়তো বাকিরাও রওনা দিয়ে দিয়েছে। দোকানের ছাউনি থেকে বেরিয়ে দাদু আর ঘটক হাঁটা শুরু করলো। তখন বৃষ্টি প্রায় থেমেই গেছে। ভেজা মাটির সোঁদা গন্ধ আর ঠান্ডা হাওয়াতে চারপাশটা ঘিরে রেখেছে। তখন ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাকে চারিদিক তখন মম করছে। বেশ অনেকটা কাদাওলা মেঠো পথের উপর দিয়ে হেঁটে এসে দূরে দাদু দেখতে পায় এক বিশাল বাড়ি। পুরো বাড়িটাই আলো দিয়ে সাজানো, কিন্তু কোনো সানাইয়ের শব্দ কানে আসছিল না দাদুর। হয়তো বৃষ্টির জন্য সব বন্ধ হয়ে গেছে। লোকটি দাদুকে নিয়ে এগোয় বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়ে দেখল বাইরেটা যতটাই ফাঁকা, ভেতর থেকে বেশ অনেক লোকজনের শব্দ আসছে। বাড়ির ভেতরে ঢোকে দাদু। আশেপাশে বেশ ভালোই লোকজন দাঁড়িয়ে। দাদুকে যেন ভেতরে ঢুকতে দেখে সবাই এক অদ্ভুতভাবে দেখতে লাগলো। দাদু কোথাও তার বন্ধু বা বাকি বরযাত্রীর লোকেদের দেখতে পায় না। অদ্ভুত লাগে দাদুর।
দাদু ভাবে তাহলে কি সে আগেই পৌঁছে গেল? এই ভাবতে ভাবতে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। সমস্ত ঘরই ফাঁকা, যত লোক সব দালানেই দাঁড়িয়ে, কোণে কেউ দেখা যাচ্ছিল না। অনেকটা সময় পেরিয়ে যায়, কিন্তু বরযাত্রী তখনও আসে না। দাদু তখন সেই ঘটক লোকটিকে খোঁজে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। উঠোনের মাঝখানে বিয়ের জন্য মণ্ডপ সাজানো, লাল কাপড়ে মোড়া আবার প্যান্ডেল, ফুল আর ধূপের গন্ধে ভরে গেছে চারিদিক। হঠাৎ এক মহিলার কান্নার শব্দ শুনতে পায় দাদু। ঘাড় ঘুরিয়ে দেখে লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে দাদুর দিকেই। তার চোখ দুটো লাল টকটক করছে, মুখটা খুবই ফ্যাকাশে। দাদুর সামনে এসে বলল যে কেন দাদু এত দেরি করে এলো। কোণে নাকি দাদুর জন্যই অপেক্ষা করছে সেই কবে থেকে। দাদু ওই মহিলার কথার মানে কিছুই বুঝতে পারছিল না। দাদু খুবই অবাক হলো। দাদু ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করলো যে সে বরযাত্রীর সাথে এসেছে, আসল বর হলো দাদুর এক বন্ধু। সে এটাও জানতে চাইল যে এতক্ষণেও বরযাত্রী কেন এসে পৌঁছায়নি। মহিলাটির চোখের জল যেন মিলিয়ে গেল, তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। সে বলল, আমার মেয়ের বিয়ের লগ্ন যে পার হয়ে যাচ্ছে, ওকে যে তোমায় বিয়ে করতে হবে। এই কথা বলতে বলতে এক ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে দাদুর দিকে এগোতে শুরু করলো সেই মহিলা। দাদুর বুক ঢিপ ঢিপ করতে শুরু করলো। দাদু বুঝতে পারলো কোনো একটা ভুল বাড়িতে দাদু ঢুকে পড়েছে, আর দাদুর সামনেই দাঁড়িয়ে রয়েছে বিপদ। সেখান থেকে বেরোনোর জন্য দাদু যেই দরজার দিকে এগোলো, দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই লোকগুলো যারা দাদুর ওই বাড়িতে ঢোকার সময় দাদুকে দেখছিল অদ্ভুত নজরে। ওই লোকগুলো এগিয়ে এসে দাদুকে এক প্রকার জোর করেই নিয়ে যায় মণ্ডপে। মণ্ডপে দাঁড়াতেই দাদুর নাকে আসতে শুরু করে এক অদ্ভুত গন্ধ। এতক্ষণ তো শুধু ধূপের গন্ধ ছাড়ছিল, এবার দাদুর মনে হলো যেন বাতাসে ধূপের গন্ধের সাথে রয়েছে পোড়া পোড়া গন্ধ। দাদুর মনে হলো কোথাও যেন কিছু পুড়ছে। পোড়া গন্ধটা আরো তীব্র হলো যখন কনেকে মণ্ডপে নিয়ে আসা হলো। কনের মুখ থেকে পান পাতাটা সরাতেই দাদুর চোখ বড় বড় হয়ে গেছিল, কারণ যে কোণে তার সামনের পিঁড়িতে বসেছিল সেই কোণের ছবি দেখেছিল দাদু যখন বাড়িটা ঘুরে দেখছিল, আর সেই ছবিতে শুকনো ফুলের মালা পরানো ছিল। দাদুর পাশে সেই ঘটক লোকটি এসে দাঁড়ালো সেই সময়। লোকটি হেসে বলল, আপনাকে এবার বিয়ে করতে হবে, ওই জন্যই তো আপনাকে নিয়ে এলাম, তবেই যে আমরা মুক্তি পাব। লোকটার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। দাদু বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে। চারিদিকে উলুর ধ্বনি শুরু হলো, শাঁখের শব্দ, সাথে পুরোহিত মশাইয়ের জোরে জোরে মন্ত্র পড়ার আওয়াজ। দাদুর চোখ খুঁজছিল সদর দরজা, যেখান দিয়ে দাদু ঢুকেছিল, তবে সেটা আর দাদুর চোখে পড়ছিল না। কোণে দাদুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কি ভয়ঙ্কর তার চোখের চাউনি, যেন দাদুকে গিলে খাবে। আচমকাই আবার ঝড় উঠতে শুরু করলো, চারিদিকে ধুলো উঠছে। পুরোহিত আরো তাড়াতাড়ি মন্ত্র পড়তে শুরু করলো। আশ্চর্যভাবে সেই ঘটক লোকটি পুরোহিতকে আরো তাড়া দিতে লাগলো। দাদু তবে ঠিক বুঝতে পারেনি ঘটক লোকটি পুরোহিতকে কি বলছিল, কিন্তু হালকা দাদুর কানে এসেছিল যে লোকটি বলছে তাড়াতাড়ি করতে, না হলে আজও মুক্তি পাবে না কেউ। ঠিক সেই সময় একটি মারাত্মক জোরে বাজ পড়ে। সেই শব্দে দাদু ভয় ছিটকে গেছিল উঠোনের এক কোণায়। কিন্তু এবার শুরু হলো আসল ঘটনা। দাদুর চোখের সামনেই ওই বাজ পড়ে কারেন্টে শর্ট সার্কিট হয়ে জ্বলতে শুরু করলো আগুন।
নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ল চারিদিকে। দাদু দেখল যে কনের লাল বেনারসি পরে এতক্ষণ পিঁড়িতে বিয়ের জন্য বসেছিল তার চামড়ায় আগুন লেগে গেছে আর সেটা পুড়ে যাচ্ছে, কিন্তু সে যেন নড়ছে না। তার চামড়াগুলো গলে গলে পড়ছে, কিন্তু তার মুখে কোনো কথা ছিল না। আস্তে আস্তে আগুন চলে এলো উঠোনের সামনে। লোকজন ভয় চিৎকার করতে শুরু করলো। দাদু দৌড়ে দরজা খুঁজতে শুরু করলো আশেপাশে, কিন্তু কোথাও দরজা ছিল না। দাদুর চোখ যায় আবার কোণের দিকে। তখন দেখে কোণের গায়ের চামড়া আগুনে ঝলসে গলে গলে পড়ছে মেঝেতে। দাদু সেটা দেখেই ভেবেছিল ওই রাতই দাদুর শেষ রাত। চোখের সামনে দেখছিল কত মানুষকে আগুনে ঝলসে পুড়ে যেতে। সবার চামড়াই ওই একইভাবে পুড়ে গিয়ে গলে গলে পড়ছে মাটিতে। দাদু চিৎকার করে উঠল যদি কেউ দাদুকে বাঁচাতে পারে। এক বিকট চিৎকারে দাদুর সারা শরীর কাঁপতে শুরু করলো। দাদু দেখল সেই ঘটককে। তার সারা শরীরে আগুন লেগে গেছে। সে ওই আগুন নিয়ে ছুটছে চারিদিক, বাঁচার চেষ্টা করছে। কিছুটা ছুটেই ওই ঘটক মেঝেতে পড়ে গেল। দাদুর কাছেই সে আসতে চেয়েছিল। দাদুর দিকে হাতটা বাড়িয়ে ওই ঘটক পড়ে যায় মেঝেতে। দাদুর চোখের সামনে ওই ঘটক পুড়ে ছাই হয়ে যায়। দাদু আর সেটা নিতে পারেনি। কখন অজ্ঞান হয়ে গেছিল দাদুর মনে নেই। পরদিন যখন দাদুর জ্ঞান ফেরে, দেখে সে মাঠের মাঝখানে শুয়ে রয়েছে। তার আশেপাশে অনেক লোক, আর তার সাথে চেনা কিছু মুখ দাদু দেখতে পায়। দাদুর বন্ধুরা সেখানে দাঁড়িয়ে। দাদুকে তার বন্ধুরা বলে যে গতকাল বৃষ্টির পর দাদুকে রাস্তায় দেখতে না পেয়ে তারা চলে গেছিল কনের বাড়ি, এই ভেবে যে দাদু হয়তো এগিয়ে গেছে আগেই। কিন্তু সেখানে কোথাও দাদুকে দেখতে না পেয়ে তারা খুঁজতে বেরোয়। ভোরবেলা নাগাদ এই মাঠে ভিড় দেখে এগিয়ে এসে দেখে যে কিছু চাষিরা দাদুর মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। সকালে চাষিরা ওই রাস্তা ধরে তাদের মাঠে যায় চাষ করতে। ওই পথে যেতে যেতেই দাদুকে দেখে মাঠের মাঝখানে পড়ে রয়েছে। দাদু তারপর সবাইকে প্রথম থেকেই সব ঘটনাটা বলে। তখন ভিড়ের মধ্যে থেকে এক বয়স্ক লোক এগিয়ে এসে বলেছিল যে প্রতি বছর ফাল্গুন মাসের 24 তারিখের রাতে গ্রামের কেউ ওই রাস্তা দিয়ে কোথাও যায় না, কারণ সেদিন ঘটেছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বেশ অনেক বছর আগে ওখানে ছিল এক বড় বাড়ি। সেই বাড়ির মেয়ের বিয়ের জন্য ঘটক ঠিক করা হয়েছিল। ওই ঘটক পাত্র ঠিক করেছিল। তারপর বিয়ের দিন সেই পাত্র আর আসে না বিয়ে করতে। সমস্ত রাগ আর ক্ষোভ গিয়ে পড়ে ঘটকের ওপর। মেয়ের বাড়ির লগ্ন পেরিয়ে যায়। হঠাৎই সেই সময় নাকি ঝড় বৃষ্টি শুরু হয়, আর এক বাজ পড়ে পুরো বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুনে একে একে সবাই পুড়ে মারা যায়। তারপর থেকে শোনা যায় প্রতি বছর ওই রাতে নাকি ওই ঘটককে গ্রামে ঘুরে বেড়াতে দেখা যায়। সে নতুন পাত্র খোঁজে বিয়ের জন্য। হয়তো ওই বিয়ে হলেই তার আত্মা মুক্তি পাবে। তারপর দাদুকে নিয়ে কনের বাড়িতে যাওয়া হয়। সেখান থেকেই তারপর দাদু আর বাকি বন্ধুবান্ধবরা বরকনেকে নিয়ে বাড়ি ফেরে। আনন্দ করে বাকি বিয়ে বাড়ি কাটায়। কিন্তু এই ঘটনা দাদুর এখনো অবধি মনে আছে। তবে এই ঘটনা দাদু শুধু আমাকেই বলেছিল, বাড়ির আর কেউই এই ঘটনাটি জানে না। নবরূপা, বেশ অন্য রকমের এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিল তোমার দাদু। অনেক ধন্যবাদ যে তুমি আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠিয়েছো। আর শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি কমেন্টে। ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।